বলছেন আতাউর রহমান মাজার ভূঁইয়ায় যে আমাকে গাদ্দারি করে দিল, করে দিল, ওই টাকাটা নিয়ে নিল ঠিকই, কিন্তু আতাউর রহমান মাজার ভূঁইয়াকে যখন হজে গিয়েছিল জনাব আতাউর রহমান মাজার সাহেব ওনাকে আরবে গৃহবন্দী করে রাখছিল এই বদরুদ্দিন আজমল। তারপরে 2 মাসের ভিতরে এই সিরাজউদ্দিন আজমল বলে দিল যে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তাহলে গোপীনাথ বরদলৈ খতম, বিমলা প্রসাদ চলিয়া খতম, শরৎচন্দ্র সিনহার দরে লোক খতম, ইন্ডিয়াতে কত বড় বড় লোক চিফ মিনিস্টার হয়েছে, সবাইকে ক্রস করে শ্রেষ্ঠ, যে স্বাধীনতার পরে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কেন বলেছে? কারণ নির্বাচনের পরেই বদরুদ্দিন আজমলের যে ব্যবসা, আগরের যেটা ব্যবসা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ। আজকে আমাদের সাথে উপস্থিত রাইজর দলের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি রাসেল হোসেন। উনি বরাক সফরে এসেছেন রাইজর দলের সাংগঠনিক কার্যে। তো আজকে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব, বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাইজর দল বিজেপির বিরুদ্ধে যেভাবে আক্রমণাত্মক, সেইভাবে ইউডিএফের বিরুদ্ধে আক্রমণাত্মক, কিন্তু সেই ক্ষেত্রে অনেক বুদ্ধিজীবী কিংবা অনেক সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন করে থাকেন যে বিজেপি শাসন ক্ষমতায় আছে সেই জন্য বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক, কিন্তু ইউডিএফ তো শাসন ক্ষমতায় নেই, তারপরেও ইউডিএফের বিরুদ্ধে এত আক্রমণাত্মক কেন? সেই জন্য অনেকেই রাইজর দল কিংবা অখিলকে বিজেপির বি টিমও বলে থাকেন। সেই বিষয়ে আমরা রাইজর দলের উপসভাপতি রাসেল হোসেনের কাছ থেকে ওনার এই বিষয়ে স্পষ্টীকরণ জানতে চাইব। চাওক, আজি আমি বৰাক উপত্যকাত আহিছোঁ ৰাইজৰ দলৰ সাংগঠনিক শক্তিক আৰু শক্তিশালী কৰিবলৈ। কাৰণ কিয় 2026-ত আপোনালোকে জানেই যে আমি বিজেপিৰ বিৰুদ্ধে প্ৰধান বিৰোধী হিচাপে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব বিচাৰোঁ, আৰু সেইকাৰণে সাংগঠনিক শক্তি আৰু শক্তিশালী কৰিবলৈ আহিছোঁ। এতিয়া ঘটনাটো হৈছে যে আপোনালোকে দেখিছে যে যিটো কথা কৈছে যে বিজেপিক আক্ৰমণ কৰা, যে বিজেপিক আক্ৰমণ কৰাটোৰ কথাটো নহয়, যে আমি আচলতে এটা সুস্থ গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে বিৰোধীৰ সুস্থ গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠাৰ কাৰণে বিৰোধীৰ ভূমিকা সবলভাৱে ল'ব বিচাৰোঁ। আৰু অখিল গগৈ ডাঙৰীয়াই সেইকাৰণে বিজেপিৰ যিবোৰ ভুল সেইবোৰ বিধানসভাত ইতিমধ্যে দেখুৱাই দিছে। কিন্তু আশ্চৰ্যজনক কথা যে নিৰ্বাচনৰ পিছত এই নতুন চৰকাৰখনে শপত লোৱাৰ 2 মাহ সম্পূৰ্ণ নহওঁতেই ইউডিএফৰ যিজন বদৰুদ্দিন আজমলৰ ভাতৃ সিৰাজউদ্দিন আজমলে কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰে নহয় ভাৰতবৰ্ষৰ শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী। হিমন্ত বিশ্ব শৰ্মা 2 মাহতে তেখেতে শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী বুলি যি তেখেতে অভিহিত কৰিলে, আমি আশ্চৰ্য প্ৰকাশ কৰিছোঁ। আৰু একে সময়তে যেতিয়া সাংবাদিকে প্ৰশ্ন কৰিছিল তেখেতক যে আপোনালোকে যে ইলেকশ্যনৰ নিৰ্বাচনৰ আগত কৈছিল যে বিজেপি সাম্প্ৰদায়িক দল, সেইটো এতিয়া আপোনালোকে বিজেপিক সাম্প্ৰদায়িক বুলি ভাবে নে নাই? তেতিয়া সিৰাজউদ্দিন আজমলে কৈছিল সেয়া এটা জুমলা মানে কি? সেয়া আছিল নাটক। আৰু আমি নাটক আগতেই গম পাইছিলোঁ। সেইকাৰণে ৰাইজৰ দল যেতিয়া মৰাণ অধিৱেশনত গঠন হৈছিল জানুৱাৰী মাহৰ 9 তাৰিখে, তাৰ ঠিক 9 দিন পিছতে 18 তাৰিখে জুৰুডৰ বৃন্দাবন গাৰ্ডেনত আমি স্পষ্ট কৰি দিছিলোঁ যে ইউডিএফৰ দৰে সাম্প্ৰদায়িক শক্তি যদি মহাজোটবন্ধনত থাকে তেতিয়াহ'লে আমি মহাজোটবন্ধনত থাকিব নোৱাৰোঁ। কাৰণ বিজেপিৰ দৰে সাম্প্ৰদায়িক শক্তিক পৰাভূত কৰিব লাগিলে ইউডিএফৰ দৰে সাম্প্ৰদায়িক শক্তিক আমি উৎখাত কৰিব লাগিব। আৰু সিৰাজউদ্দিন আজমলৰ এই বক্তব্যই এটা কথা স্পষ্ট কৰি দিলে যে ইউডিএফ আৰু বিজেপিৰ মাজত এটা নেক্সাছ আছে, যি নেক্সাছ দুইটাৰ বুজাপৰা আছে যে হিন্দু মুছলমানৰ নামত ভোট মেৰু বিভাজন কৰি তেওঁলোকে ক্ষমতা দখল কৰিব লাগে। ইউডিএফৰ 12টাৰ পৰা 16টা হ'ল। ঠিক তেনেকৈ বিজেপিও ইমান অপশাসন কৰাৰ পিছত মাত্ৰ 5 বছৰত 43,000 কোটি টকা ঋণ ল'লে, যিখন চৰকাৰৰ দিনত হাজাৰ হাজাৰ লাখ লাখ মানুহৰ চাকৰি হ'ল। তাৰপিছত বিজেপি আকৌ ক্ষমতাত আহিল। কাৰণ লাভ কাৰ হ'ল? ইউডিএফ 12টা বিধায়কৰ পৰা 16টা হ'ল, আৰু বিজেপিয়ে আকৌ ক্ষমতাত আহিল। আৰু সেইকাৰণে ৰাইজৰ দলে আগৰ পৰাই জানে, ৰাইজৰ দল গঠন হোৱাৰ দিনৰ পৰা আজিলৈকে টিল টুডে এবাৰো নিজৰ প্ৰতিশ্ৰুতি আৰু নিজৰ স্থিতিৰ পৰা বিচ্যুত হোৱা নাই। ৰাইজৰ দলে
অসমৰ ভৌগোলিক চাৰিসীমাত থকা হিন্দু, মুছলমান, বঙালী, খ্ৰীষ্টিয়ান, বড়ো, ৰাভা, কছাৰী, নেপালী, বিষ্ণুপুৰীয়া, মণিপুৰী সকলোকে লৈ অসমৰ প্ৰকৃত যিবোৰ লোক আছে, নাগৰিক আছে, সকলোকে লৈ ৰাইজৰ দলে ৰাজনীতি কৰিব। আৰু সেইকাৰণে এই UDF আৰু বিজেপিৰ দৰে সাম্প্ৰদায়িক শক্তিক উৎখাত কৰাটোৱে রাইজর দলের সংকল্প। আচ্ছা, আমরা আপনি বরাকের সাংগঠনিক কাজকর্মের জন্য এসেছেন, কিন্তু আমরা সবাই জানি বরাকে UDF এর যথেষ্ট শক্তিশালী একটা ভিত আছে। সেই জায়গায় আপনি কি মনে করেন যে UDF এর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে UDF এর এই যে বুট যেগুলা সেগুলাকে আপনারা মানে কবজা করতে চান, নাকি সেই ক্ষেত্রে আপনারা কংগ্রেসের এই যে সেকুলার ভোট ব্যাংকেও আপনাদের ভরসা? না, এটা আপনি যেটা কথা বলছেন ওইটা অ্যাকচুয়ালি নেই। ব্যাপারটা স্পষ্ট যে আপনারা জানেন যে অনেক লোক এখন বলে, বিজেপিও বলে যে মুসলিম লোক যে মাইনরিটি লোক এটা মৌলবাদী, এটা নেই। আপনি যদি স্বাধীনতার পরের থেকে দেখেন আজ পর্যন্ত এতিয়ালৈকে যদি আপনি চায়, একটাই কথা দেখবেন, যখন কংগ্রেস শুধু বিকল্প কংগ্রেস ছিল ওই সময় অনেক বামপন্থী, অনেক মাইনরিটি ডমিনেটেড 100% মাইনরিটি পপুলেশন থাকা সমষ্টি থেকেও বামপন্থী পার্টি জিতে এসেছে। চেঙা, মানকাছার, মাজবাট, দলগাঁও, যমুনামুখ, এইগুলা এই অনেক সমষ্টি থেকে আসাম গণপরিষদ জিতছে। আপনাদের এখানে বরাক থেকে শহীদুল আলম চৌধুরী গণপরিষদ থেকে জিতে গেছে। আপনারা জানেন একটা কথা যে বদরপুর সমষ্টি যেখানে মাইনরিটির সংখ্যাগরিষ্ঠ, ওইখান থেকে একসময় বিমলা প্রসাদ চলিয়া অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতে গিয়েছে। এই মুসলমান লোক, মাইনরিটি লোক, একটা হিন্দু লোক, আর যেই লোক আপার আসামের, উজনি আসামের লোক, এখানে মাইনরিটি লোক ভোট দিয়ে জিতেছে। তো বদরুদ্দিন আজমল যে অপবাদ দিয়েছে এই যে মাইনরিটি লোক সাম্প্রদায়, আজকে বিজেপি যে সুযোগ পেয়েছে যে মাইনরিটি লোক সাম্প্রদায়িক, মাইনরিটি লোক মৌলবাদী, এইটা নেই। মাইনরিটি লোক মুসলমান লোক আসামের যে আঞ্চলিক শক্তি, আসামের যে স্বকীয়তা, এটাকে শক্তিশালী করার জন্যে সবসময় ভোট দিয়েছে। বদরুদ্দিন আজমল মিথ্যা কথা বলে যে মাইনরিটির কাজ করবে, মুসলমানের কাজ করবে, মুসলমানকে শক্তিশালী করবে, এইগুলা মিথ্যা কথা বলে বিপথে পরিচালিত করেছে, বিজেপিকে হেল্প করেছে। আমি ইতিমধ্যে বলে দিয়েছি বিজেপির লাভ হয়েছে, বাকি কারোর লাভ না, মাইনরিটির কখনো লাভ হয়নি। একমাত্র বদরুদ্দিন আজমলের জন্যে এখন বিজেপি ক্ষমতায়। আর ওই জন্যে আপনাকে বলে রাখছি যে বদরুদ্দিন আজমলের ছেলে যমুনা মুসের প্রাক্তন MLA ওই কি বলেছিল ইলেকশনের প্রাক মুহূর্তে, যে আসামে আপনারা ওই ভবানীপুর সমষ্টিতে আসামে আগামী যেই সরকার হবে ওই দাড়ি টুপির সরকার হবে। দাড়ি টুপি তো আমাদের কি, আমার দাদাও দাড়ি টুপি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ছিল। তো দাড়ি টুপি, কিন্তু দাড়ি টুপির সরকার হবে মানে কি বলছো? যে তো সংখ্যাগরিষ্ঠ তো আমরা সবাইকে তোমরা একটা মানে পোলারাইজ করার জন্য বিজেপিকে একটা সুযোগ দিয়ে দিচ্ছ। এইটা হলো এটা কার নির্দেশে হয়েছে? এটা হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে, এটা বিজেপির নির্দেশে হয়েছে, এটা RSS এর ডিকটেশনে হয়েছে। ওই জন্যেই যখন এই গভর্নমেন্ট আসলো, আর বিজেপি গভর্নমেন্ট আসলো, আসার পরে সিরাজউদ্দিন আজমল বলে দিল যে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। 2 মাসে কেউকে বলতে পারে কি? 60 মাসের জন্য আমরা দিসপুরে পাঠাচ্ছি, আমাদের আসামের জনগণও বিজেপি সরকার দিসপুরে পাঠাচ্ছে। তারপরে 2 মাসের ভিতরে এই সিরাজউদ্দিন আজমল বলে দিল যে ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। তাহলে গোপীনাথ বরদলৈ খতম, বিমলা প্রসাদ চলিয়া খতম, শরৎচন্দ্র সিনহার দলের লোক খতম, ইন্ডিয়াতে কত বড় বড় লোক চিফ মিনিস্টার হয়েছে, সবাইকে ক্রস করে শ্রেষ্ঠ, যে স্বাধীনতার পরে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কেন বলেছে? কারণ নির্বাচনের পরেই বদরুদ্দিন আজমলের যে ব্যবসা, আগরের যেটা ব্যবসা, ওই আগরের ওইটা লিগেল করে দিল এই সরকার। এই বাজেট অধিবেশনে ওইটাকে লিগেলাইজ করে দিল বদরুদ্দিন আজমলের, যাতে ফ্যামিলির বিজনেস আরও ভালো হয়, ওই জন্যে কাজ করলো।
এই যে বদরুদ্দিন আজমল যে কাজ করে এটা মাইনরিটি বা সংখ্যালঘু মুসলমান জনগণের জন্য নেয়, ওর নিজের ব্যাপারের জন্যে, ওর নিজের যে বিজনেস ব্যবসার সাম্রাজ্য, ওই সাম্রাজ্যটা আরও বড় করতে চাইছে। আর ওইটাই আপনি দেখছেন যে আগে ছিল 52টা দেশে ওনার বিজনেস ছিল, এখন 100-র উপরে বিজনেস। বিজেপি সরকার যখন আসলো 2016-এর পরে বদরুদ্দিন আজমলের ফ্যামিলির বিজনেস 3 গুণ 4 গুণ 5 গুণ থেকে বেড়ে গিয়েছে। এইটাই হলো ব্যাপার, এইটাই হলো নেপথ্যের যে আন্ডারস্ট্যান্ডিং, ওইটাই। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিশেষ করে বরাকবাসীতা আসামের এক সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব, এক প্রথিতসোজা সাংবাদিক লেখক শ্রদ্ধেয় হায়দর হোসেন সাহেব, আপনার পিতা, এবং ওনাকে যখন রাজ্যসভার থেকে মনোনীত করার জন্য বিরোধীতে একত্রিত হয়েছিল এবং এক প্রকার নিশ্চিত ছিল ওনার রাজ্যসভার যাত্রাটা, কিন্তু সেই সময় ইউডিএফের 2-3 জন বিধায়ক কেউ উপস্থিত হননি কিংবা কেউ ভোট নষ্ট করেছেন। তারপরে মৌলানা বদরুদ্দিন সাহেব বরাকে এসে বিশেষ করে কান্না করে সমস্ত দোষ মৌলানা আতাউর রহমান মাজার ভূঁইয়ার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এবং আতাউরকে গাদ্দার বলে আখ্যায়িত করেছেন। যেহেতু ওনার ছেলে আপনি এবং আপনি একজন সচেতন রাজনীতিবিদ বর্তমানে, সুতরাং বরাকবাসী জানতে চায় আপনার কাছ থেকে নেপথ্যের কাহিনী, কারণ কিছুদিন আগে রাইজোর দলের কার্যালয়ে আপনি আপনার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে উত্থাপন করেছিলেন। এইটা ব্যাপার, এটা বদরুদ্দিন আজমল, আপনারা জানেন যে ওই সময় সঞ্জয় সিং আমেঠির রাজা, কংগ্রেসের একটা ওই সময় বড় লিডার ছিল, ওনাকে কংগ্রেস আমেঠির থেকে আসাম থেকে রাজ্যসভায় পাঠাইতে চাইল। এখন ও বিজেপি নেতা, কংগ্রেস ছাড়ে দিল, এখন বিজেপি নেতা। তো সবাই আসামে সবাই এটা হিন্দু মুসলিম যেই জনগোষ্ঠীর লোক হোক যেই হোক সবাই এটা প্রতিবাদ করলো যে আসামে কি লোক নেই? আপনারা সঞ্জয় সিং থেকে যে আসামি সৈয়দ মুদি, মানে আসাম ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার সৈয়দ মুদির হত্যার আসামি সঞ্জয় সিংকে নিয়ে আসে এখান থেকে ওরা কংগ্রেস প্রক্ষেপ করলো। ওই সময় সব বিরোধী যে বিজেপি, ইউডিএফ, এজিপি সবাই একসাথে বলল যে আমরা এই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে একটা প্রক্ষেপ করব, একটা নিউট্রাল যার ইমেজ ভালো আর যার অ্যাকসেপ্টেন্স সব দলে আছে। তখন ও খুঁজে বের করলো যে একটা লোক আছে, ওইটা হায়দর হোসেন, যার ইমেজ ও সেকুলার কিন্তু বদরুদ্দিন আজমল কাজটা করলো যে এটা ব্যাপার করার জন্য। আমি আগেই বললাম যে আপনাকে যে বদরুদ্দিন আজমল পলিটিক্সটাই ব্যাপারের জন্য। ওই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস, ওই জন্য ওর ব্যাপার ভালো করার জন্য কংগ্রেসের ক্যান্ডিডেটকে জিতাইতে হয়। এই যে আমিনুল থিংয়ের যে আমিনুল ইসলাম থিংয়ের যে এমএলএ, কিছুদিন আগে অখিল গগৈ 10 কোটি টাকা নিয়েছে বলেছে। এখন তো মানহানি কেস আমরা করতে দিয়ে দিচ্ছে, অখিল গগৈ দিয়ে দিচ্ছে অলরেডি ওনার বিরুদ্ধে মানহানি। ও তো কোনো প্রুফ দিতে পারেননি, আমারও প্রেস কনফারেন্সও ওনাকে প্রত্যাহ্বান দিয়ে দিল। ওই সময়ে এই বদরুদ্দিন আজমল, মৌলানা বদরুদ্দিন আজমলের নির্দেশে এই যে আমিনুল ইসলাম, এই আমিনুল ইসলাম 25 লাখ টাকা নিয়েছিল। কোথায় নিয়েছিল? একটা মহিলা রাজগড়, গুয়াহাটি যে রাজগড় আছে না, রাজগড়ে একটা মহিলার বাড়িতে, ওই সময়ের কংগ্রেস নেতা এখন বিজেপির বিধায়ক, একটা বিধায়ক গিয়েছিল, ওর বাড়িতে 25 লাখ টাকা নিয়েছিল ওই মহিলার বাড়িতে, আর ওই 25 লাখ টাকা ওই মহিলাকে ওই দিয়েছে। এই যে আমিনুল ইসলাম কার নির্দেশে দিয়েছিল, কার নির্দেশে এটা করছিল? বদরুদ্দিন আজমলের নির্দেশে। আর কে ছিল? শাহ আলম, এখন ও ইউডিএফে নেই। আর অনেক ছিল, আর বিজেপির 2 নেতার অভিযোগ ছিল। এখন একটা ক্যাবিনেট মিনিস্টার, এখন একটা আপার আসামের বিধায়ক। কোথায় কে কোথায় থেকে টাকা নিয়েছে আমরা সবাই জানি। ইউডিএফের বদরুদ্দিন আজমলের নির্দেশে কি করেছিল? দিল্লিতে বদরুদ্দিন আজমল কত টাকা নিয়েছিল, আর ওই এখানে এসে কি করছেন? আতাউর রহমান মাজার ভূঁইয়ায় যে আমাকে গাদ্দারি করে দিল, করে দিল, ওই টাকাটা নিয়ে নিল ঠিকই, কিন্তু আতাউর রহমান মাজার ভূঁইয়াকে যখন হজে গিয়েছিল জনাব আতাউর রহমান মাজার সাহেব, ওনাকে আরবে গৃহবন্দী করে রাখছিল এই বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমল ওনাকে গৃহবন্দী করে রাখে, সমস্ত ষড়যন্ত্রতা করে ওই টাকা নিয়ে পরে এখানে
বদরুদ্দিন আজমল কান্দা কাটা করে বলেছে যে আতার সমস্ত দোষ আতার ভূঁইয়া মাজার ভূঁইয়ার, আতাউর রহমান মাজার ভূঁইয়া। এইটা একটা মাজার ভূঁইয়ার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বদরুদ্দিন আজমলের। অ্যাকচুয়ালি ওই নির্বাচনে যে ক্রস ভোটিং করেছিল, যেগুলা ইউডিএফের এমএলএ এই আমিনুল ইসলামও করেছিল, এইটা বদরুদ্দিন আজমলের নির্দেশে। আর ও কত টাকা নিয়েছে, দিল্লি থেকে কত টাকা নিয়েছে এটা সবাই জানে। ওই সময় তো সব সংবাদ মাধ্যমেই বেড়েছিল যে এইটা তো একটা বদরুদ্দিন আজমল মানে নিজের কাজটা করে নিল মাজার ভূঁইয়ার নাম বলে, আতাউর রহমান মাজার ভূঁইয়ার নাম বলে। এইটাই দর্শক, আপনাদের সামনে আজকের এই বিস্ফোরক স্বীকারোক্তি শাহেদুর হোসেনের পুত্র রাসেল হোসেনের মুখ থেকে আপনারা শুনেছেন। আপনারা সবাই জানেন বরাকের রাজনীতিতে অন্যতম আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল সেই রাজ্যসভার নির্বাচনের। কারণ সেই নির্বাচনের পর বরাকের এক প্রভাবশালী রাজনীতিবিদ অর্থাৎ মাজার ভূঁইয়া সাহেবের রাজনৈতিক কেরিয়ার প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। বরাক বাংলার সাথে সময় দেওয়ার জন্য রাসেল হোসেন সাহেবকে অসংখ্য ধন্যবাদ।